সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে থাকি। আজ একটি ব্যতিক্রম বিষয়ে আমরা আলোচনা করব। আজ আলোচনা করব বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 2010 সম্পর্কে। আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ এবং ধামরাই উপজেলার ভালাম আতাউর রহমান খান কলেজের অধ্যক্ষ জনাব এম এ জলিল। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সম্প্রতি পিকেএসএফের সহযোগী সংস্থা সজাগের আয়োজনে ঢাকা জেলার ধামরাই উপজেলার সহস্রাধিক শিক্ষকের অংশগ্রহণে একটি শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় ধামরাইয়ের শৈলান সুরমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই শিক্ষক সমাবেশে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ জাতীয় শিক্ষানীতি 2010 সম্পর্কে বক্তব্য প্রদান করেন, যা কোনো বেসরকারি সংস্থার উদ্যোগে বাংলাদেশে প্রথম। সুধী দর্শক মণ্ডলী, এই শিক্ষক সমাবেশের উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সম্প্রতি পিকেএসএফ এর সহযোগী সংস্থা সজাগের আয়োজনে সহস্রাধিক শিক্ষকের অংশগ্রহণে একটি শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল সজাগের অফিস সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে। এই সমাবেশে সভাপতিত্ব করেন সজাগের কার্যনির্বাহী পরিষদের সভাপতি জনাব শামসুল ইসলাম। এই শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 20 আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক। সমাবেশ উদ্বোধন করেন পিকেএসএফ এর পরিচালনা পর্ষদের সভাপতি ও জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। তিনি জাতীয় শিক্ষানীতি প্রণয়নের উপর শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এই শিক্ষক সমাবেশে ধামরাই উপজেলার 1000-এরও অধিক শিক্ষক অংশগ্রহণ করেন। জাতীয় শিক্ষানীতি 2010 ধামরাই উপজেলার শিক্ষক সমাবেশে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করাই হবে আমাদের আগামী দিনের প্রত্যাশা। সমাবেশের দিন তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে শিক্ষকরা আসতে থাকে। এই সমাবেশে ঢাকা 20 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ এম এ মালেক তার বক্তব্যে পিকেএসএফ এর সহযোগী সংস্থা সজাগ কর্তৃক শিক্ষক সমাবেশ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষানীতি যেটা হয়েছে, এই আলোকে যদি শিক্ষাকে সামনে আগিয়ে নেওয়া যায়, তাহলে আমরা বিশ্বাস করি এই জাতির এই শিক্ষিত মানুষগুলি একটা আদর্শ ভিত্তিক মানুষে পরিণত হবে। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির কো চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ তার বক্তব্যে জাতীয় শিক্ষানীতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 24টা লক্ষ্য উদ্দেশ্য লেখা আছে, আমি সবগুলো কথা বলবো না। আমি এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা আছে মানবিক গুণাবলী। মানবিক গুণাবলী মানে আমার চারিত্রিক যে দিকে, আমার নৈতিকতা, দেশপ্রেম। আরেকটা দিক হচ্ছে দক্ষতা সৃষ্টি। আমার মানবিক গুণাবলী বিকাশ লাভ করলো, কিন্তু আমার কোনো দক্ষতা নাই, তাইলে আমি কাজে এগোতে পারবো না। সেই জন্য দক্ষতার আরেকটা দিক রয়েছে এবং প্রত্যেকের জন্য সমান সুযোগ সৃষ্টি করে দিতে হবে, সেটা আছে আমাদের শিক্ষানীতিতে। এবং সেই আঙ্গিকে বিদ্যালয়গুলো যেখানে যেখানে আছে, সেখানে বৈষম্য যেটা আছে, সে বৈষম্য দূর করার কথা এই শিক্ষানীতিতে আছে, উদ্দেশ্যের মধ্যেই আছে। এটা খুব গুরুত্বপূর্ণ ছেলেমেয়েদেরকে স্কুলমুখী করার জন্য। কিন্তু সেই স্কুলমুখী করার জন্য কতগুলো বই দিয়ে তাকে কোচিং দিয়ে করার কথা বলিনি আমরা শিক্ষানীতি। যে কোনো ধারায় যেখানেই পড়ুক কতগুলো বিষয় পড়তে হবে এবং বইগুলো পড়তে হবে, যে বইগুলি সরকার নির্ধারণ করে দেবে। সেই বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ স্টাডিজ, নৈতিক শিক্ষা, তারপরে হচ্ছে সামাজিক বিষয়গুলো, এই কতগুলো বিষয়। তারপরে আছে জলবায়ু পরিবর্তন সহ পরিবেশ। ইতিমধ্যে সকলকে শিক্ষাক্ষেত্রে নিয়ে আসার সেটা আমরা অর্জন করে ফেলেছি অলমোস্ট। প্রায় 99%
স্কুলে আসে প্রাথমিক পর্যায়ে, কিন্তু ঝরে যায়। দ্বিতীয় শ্রেণীতে গিয়ে 12% ঝরে যায়, পঞ্চম শ্রেণীতে গিয়ে 25% ঝরে যায়। তো এই ঝরে যাওয়া রোধ করার জন্য কমছে, কিন্তু এটাকে আরও দ্রুত কমতে হবে। যেমন আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন থেকে যে বিদ্যালয়গুলো করি, এখানে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত যাদেরকে পড়ানো হয়, আমরা ওই তাদের মূল বিদ্যালয় থেকে আগামী দিনের পড়াগুলো আমরা শিখিয়ে দিই আমাদের এই বিদ্যালয়গুলোতে। এখানে ঝরে পড়ার অনুপাত মাত্র 0.5%, 1%-এরও কম। আর যেখানে ব্যাপকভাবে সারা দেশে প্রায় 12-12.5%। শিক্ষানীতিতেই বলেছি 8 থেকে 9 বছর 10 বছর সময় লাগবে এগুলো করতে, কিন্তু আমরা সেই পথে হাঁটতে হবে। তিনি প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত বিশদ বর্ণনা করেন। জাতীয় শিক্ষানীতিতে যেসব বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাও তুলে ধরেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর জসিম উদ্দিন। আমাদের এই দেশে অনেক ধরনের বিপ্লব হয়েছে। আমার মনে হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রত্যেকটা বাড়ি সুন্দর করে সাজানো থাকবে, প্রত্যেক বাড়িতে অর্থনৈতিক কর্মকাণ্ড থাকবে, প্রত্যেক বাড়িতে গেলে মনটা ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন। সেই দিক থেকে আমাদের একটি অনুরোধ রইল এই শিক্ষকদের প্রতি যে আপনারা আপনাদের ছাত্রদেরকে এই বিষয়টা দিবেন। ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল তার বক্তব্যে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন। এটা খুবই কম সংখ্যক স্কুল আছে যাদের এই ভার্টিক্যাল এক্সটেনশন করার মতো ক্ষমতা আছে। কারণ শিক্ষা ব্যবস্থায় বলা হচ্ছে যে 1 একর জায়গা লাগে একটা জুনিয়র হাই স্কুল করতেও। তা আমাদের এমন প্রতিষ্ঠান আছে 5% জায়গার উপরে, সেখানে কি করে এটা করবেন স্যার? হেডমাস্টার আছে ইন্টারমিডিয়েট পাস, আর আমার ক্লাস 8-এ পড়ায় MSc পাস। তো উনি কি ওই ইন্টারমিডিয়েট শিক্ষকের আন্ডারে কি সহকারী শিক্ষক হবেন কিনা? এই উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণও জাতীয় শিক্ষানীতি বিষয়ে বক্তব্যে নিজেদের মতামত ব্যক্ত করেন। শিক্ষা নীতি 2010-এর বিভিন্ন দিকগুলো স্যার সুন্দরভাবে তুলে ধরেছেন। এগুলো সকল শিক্ষক, আমাদের ধামরাই উপজেলার সকল শিক্ষক সেগুলো শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমাদের শিক্ষানীতি আমাদের হাতে এসে পৌঁছলো এবং এর সম্বন্ধে আমরা স্পষ্ট ধারণা পাবো। এই শিক্ষানীতি পড়ে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সমাবেশে অংশগ্রহণকারী সকল শিক্ষকদের হাতে পিকেএসএফ এর সহযোগী সংস্থা কর্তৃক বিতরণকৃত মুদ্রিত জাতীয় শিক্ষানীতির অনুলিপি শোভা পায়। শিক্ষানীতি 2010 তারা কখনো দেখেনি। ওয়েবসাইটে থাকলেও সবার পক্ষে সেটা ডাউনলোড করে প্রিন্ট করা সম্ভব হয় না। তখনই আমরা মনে করেছিলাম যে জাতীয় শিক্ষানীতি 2010 প্রত্যেক শিক্ষকের হাতে পৌঁছে দেওয়া দরকার। পিকেএসএফ এর সহযোগী সংস্থা কর্তৃক এরূপ শিক্ষক সমাবেশের আয়োজন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম যেখানে সহস্রাধিক শিক্ষার্থী জমা ছিল এবং সেখানে ব্যাপক আলোচনা করেন আজকের আমাদের প্রধান আলোচক ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। স্যার, আপনার কাছে আজকে প্রথম প্রশ্ন সেটি হলো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 4 দশকেরও বেশি সময় ধরে। এই প্রথম দেশ একটি শিক্ষানীতি পেল। এতদিন আমাদের অপেক্ষা করতে হলো কেন একটা শিক্ষানীতি পাওয়ার জন্য? প্রচেষ্টা যে হয়নি তা না, প্রচেষ্টা অনেক হয়েছে। স্বাধীনতার পর যে একটা কমিশন করা হয়েছিল, কুদরতে খেদা কমিশন, সেখানে অত্যন্ত যুগান্তকারী অনেক কথা বলা হয়েছিল। কিভাবে প্রত্যেককে শিক্ষায় আনা যাবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, এই সমস্ত কথা ওখানে বলা ছিল। তো এটা প্রতিবেদন থেকে যায়, কিন্তু এটাকে আর শিক্ষা নীতিতে রূপান্তর করা হয়নি। এবং সেটা হয়তো যে কারণে হয়নি সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সময় পাননি। সময় না পাওয়ার কারণে 75 সালে যে নির্মম ঘটনার মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হলো, সেই কারণে অনেক কিছু বাধাগ্রস্ত হয়েছে। এবং এটা আরেকটা জিনিস আমি মনে করি এই কারণেই হয়তো এটাকে শিক্ষানীতিতে রূপান্তরিত করে বাস্তবায়নের প্রচেষ্টা সম্ভব হয়নি। তার পরবর্তীকালে আরও অনেকগুলি শিক্ষা কমিশন বা কমিটি করা হয়েছে, সব মিলে 8টি, কিন্তু কোনোটাই নীতিতে রূপান্তরিত হয়নি। সর্বশেষ যেটা হয়েছিল সেটাও 2005-06 সালের দিকে, সেটাতেও কমিশন, মানে আমাদের কমিটির আগে যে কমিশনটা, সেইটাও কতগুলো চ্যাপ্টার ছিল, সেটাতে কতগুলো প্রতিবেদন এক করে একটা বই আকারে দাঁড় করানো হয়েছিল, কিন্তু নীতিতে
রূপান্তরিত করা হয়নি। একটা প্রচেষ্টা করা হয়েছিল 2000 সালে। 1997 সালে আরেকটা কমিশন করা হয়েছিল। আওয়ামী লীগ 96 সালে যখন ক্ষমতায় আসলো, আসার পরে পরে তারা একটা প্রতিবেদন দিয়েছিলেন, সেইটাকে রীতিতে রূপান্তরিত করার একটা প্রচেষ্টা শুরু হয়েছিল 2000 সাল থেকে, এবং সেটা একটা খসড়াও হয়েছিল এবং সেটাতেও আমি জড়িত ছিলাম। কিন্তু পরবর্তীকালে এটা আর এগোয়নি, ওখানে সরকার পরিবর্তন হয়ে গেল, আবার নতুন করে কমিশন হলো। তো এই প্রতিবেদনগুলো অনেক আছে, সেগুলোতে অনেকগুলোতে অনেক জরুরি কথাবার্তা বলা আছে, প্রয়োজনীয় কথাবার্তা বলা আছে, যেটা আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োজন। তো সেই কোনো সরকারই হয়তো ওইটাকে একেবারে রূপান্তরিত করার জায়গায় যেতে পারেনি, সরকার পরিবর্তন হয়ে গেছে। এইবার যেটা করা হয়েছিল 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার আবার আসলো, তখন তারা ঠিক করলো যে আর কোনো কমিশন করা হবে না, একটা নীতি প্রণয়ন কমিটি করা হবে। বহু কমিশন হয়েছে, একটা নীতি এখন হতে হবে। আমাদের প্রথম দেওয়া হলো 3 মাস, পরে দেওয়া হলো 1 মাস, 4 মাস। আমরা 4 মাস পূর্তির একদিন আগে সেই নীতিটা সরকারের কাছে জমা দেই, এবং এখানে সবাই যারা কমিশনে ছিলেন তারা কাজ করেছেন, এবং অক্লান্ত পরিশ্রম কয়েকজন করেছেন যারা এটাকে ড্রাফট করেছেন। ড্রাফট করে তারপরে কমিটির সবার সঙ্গে আলোচনা করে এটাকে সরকারের কাছে দেওয়া হয়েছে একদিন আগে। তো আমার মনে হয় এই কারণেই যে সরকার পরিবর্তন হয়েছে। আর মাঝখানে তো অনেক দিন আমাদের সামরিক শাসন ছিল, তাদের তো চেষ্টা তারাও করেছে, মাঝে মধ্যে কথাবার্তা হয়েছে, তখনও শিক্ষা কমিশন হয়েছে, কিন্তু ওই নীতিতে আর যাওয়া হয়নি। জনাব জলিল সাহেব, আপনি অনেকদিন যাবৎ শিক্ষকতা করেন এবং এমন একটা সময় শিক্ষকতা করেছেন যখন এরকম কোনো শিক্ষানীতি ছিল না, যেটি আমরা পেলাম 2010 সালে। শিক্ষানীতি পাওয়ার ফলে আপনার অনুভূতি কি একজন শিক্ষক হিসাবে? স্যারের এটা একটা মিরাকল বলা চলে, একটা পূর্ণতা দিয়েছেন, এবং নীতির সাথে কৌশল দেওয়া, এটা একটা টেকনিক শিক্ষা ক্ষেত্রে, যেটা অন্য কোথাও নাই এবং আমাদের দেশে কখনো ছিল বলে আমি জানি না। তো এই জন্য স্যারকে ধন্যবাদ। সত্যিকার অর্থেই এটা যুগ উপযোগী শিক্ষানীতি, এবং এইখানে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক শিক্ষা, শারীরিক শিক্ষা এমন কিছু নাই যেখানে নাই, যায় এই বইতে নাই। এই যে জাতীয় শিক্ষানীতি 2010, এর আগে আপনার হাতে এরকম কোনো কখনো ছিল না, বই ছিল না, আমাদের কোনো স্পষ্ট ধারণাই ছিল না। এখন আপনি জানেন যে আপনি কোথা থেকে আরম্ভ করতে হবে, কোথায় গিয়ে শেষ করতে হবে। জি, এইটা এই শিক্ষানীতি আপনাকে দিয়েছে আর কি। এটা বলা চলে, এটা আমি বাড়িয়ে বলছি না যে শিক্ষার এমন কোনো দিক নাই, এমন কোনো ক্ষেত্র নাই যা এখানে বলা হয় না। এটা বাস্তবিকতা হলে শিক্ষা ছাড়া জাতির কোনো উন্নয়ন হবে বলে আমি বিশ্বাস করি না। এবং স্যার যেটা বলে যে উন্নয়নের যদি একটা অনুষঙ্গ থাকে, প্রথম সেটা হবে শিক্ষা। এই শিক্ষা ধন্যবাদ আপনাকে। আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতি যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম জাতীয় শিক্ষানীতি 2010 সম্পর্কে। স্যার, আপনার কাছে প্রশ্ন এবার যে আমরা দেখেছি এই রিপোর্ট বলেন, কমিটি বলেন, সব সময় এটা নিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা মানি না, ওটা মানি না, মানব না, কিন্তু এই প্রথম এই জাতীয় শিক্ষানীতি 2010-এর পরে কোনো হরতাল হয় নাই এবং জনগণ এটা মেনে নিয়েছে। স্যার, আপনারা এই জনগণের কিভাবে সম্পৃক্ত করলেন? যারা শিক্ষা নিয়ে কাজ করেন, গবেষণা করেন, শিক্ষকতা করেন, শিক্ষা ব্যবস্থাপনা করেন, সবার সঙ্গে বিভিন্ন সময়ে আমরা আলাপ করেছি। 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে আমরা এমনকি প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষকরা এবং অন্যান্য যারা, তারাও আমাদের সঙ্গে যোগদান করেছেন এসে আলাপ আলোচনা করার জন্যে। তো এই আলাপ আলোচনাগুলো আমরা কিন্তু কোনোটাই পুরোপুরি বিবেচনা না করে ছাড়ি নাই, সবগুলোই পুরোপুরি আমরা বিবেচনা করেছি। আর কতগুলো দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি, সেটা হচ্ছে যে অতীতে যে শিক্ষা কমিশনগুলো হয়েছে তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলোকে আমরা সারসংক্ষেপ করেছি। সারসংক্ষেপ করে সেখানে দেখেছি কোথায় কোনটা গ্রহণযোগ্য হতে পারে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। কাজে আমরা প্রত্যেক সরকার যারা ছিল তারা যে শিক্ষা প্রতিবেদন, তাদের কমিশন যে প্রতিবেদন, সেটাকে আমরা আমলে নিয়েছি, সেটা আমরা দেখেছি। দেখে সবগুলো বিবেচনা করে বর্তমান অবস্থাকে বিবেচনায় নিয়ে আমরা এই শিক্ষানীতিটা প্রণয়ন করেছি। আমরা যাদের সঙ্গে আলাপ করেছিলাম, কওমি মাদ্রাসা নিয়ে নানান ধরনের নানান কথা হয়, আমরা তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, তো তারা রাজি হননি আসতে।
তো আমি তখন তাদেরকে বললাম যে আমাদেরকে আমন্ত্রণ করলে আমরা আসবো। তারা আমাদের আমন্ত্রণ করেছিলেন, তা আমরা 2 জন গিয়েছিলাম, ওখানে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা আলোচনার পরিপ্রেক্ষিতে স্বীকার করেছেন যে শুধু ধর্ম পড়লে হবে না, অন্যান্য জিনিস পড়তে হবে, এবং তারা রাজিও হয়েছিলেন যে অন্যান্য বিষয়গুলো তারা পড়াবেন। আমরা যেগুলি বাধ্যতামূলক করে দিয়েছি সেগুলি তারা পড়াবেন। তবে আমরা তো ধর্মের শিক্ষা যেটা, সেটা আর আমরা বলি ওটা তাদের উপর ছেড়ে দিয়েছি। শিক্ষানীতিতে লেখা আছে যে ধর্মীয় শিক্ষা যেটা, সেটা তারাই নিজেরা একটা কমিশন করবেন, করে তারা সরকারের কাছে জমা দিবেন, এবং সেটা হয়েও ছিল। বিএনপির যারা শিক্ষকতা করতেন, যারা নেতৃত্বে ছিলেন, তারা কিন্তু এটাকে স্বাগত জানিয়েছেন। একটা জিনিস বলেছেন তারা যে এটা বাস্তবায়ন করা যাবে না, কিন্তু বাস্তবায়ন তো আমরা একদিনে বলিনি, আমরা 9-10 বছর লাগবে আস্তে আস্তে বাস্তবায়ন করে। কিছু সমস্যা আছে, আর শিক্ষানীতির প্রথমেই বলা আছে, ভূমিকায় বলা আছে যে এটা শেষ কথা নয়। আচ্ছা, একবার পরিষ্কার করে বলা আছে পরিবর্তনশীল। যখন আমরা নতুন তথ্য পাবো, নতুন বিশ্লেষণ পাবো, নতুন ধ্যান ধারণা পাবো, সেটাকে আমরা পরিবর্তন করা যাবে। তো সেটা আমরা ওখানে রেখেছি। তো কাজেই যে একেবারেই বাস্তবায়ন করা যাবে না যে সরাসরি যে কথাটা, সেটা ঠিক নয়। যখন আমরা চূড়ান্তটা সরকারের কাছে দিলাম, এই সময়ে কিছু পত্রিকা পুরাটা ছাপিয়ে দিয়েছে। একটা হচ্ছে সমকাল, তারা পুরা শিক্ষানীতি ছাপিয়ে দিয়েছিল। তারপরে আমরাও দিয়েছি, ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওয়েবসাইট তো সব পায় না, কিন্তু ওই ছাপানোটা সবাই পেয়েছে। তারপরে আমাদের কাছে কপি ছিল যারা দিয়েছে। তখন অনেক মন্তব্য এসছে এই ওটা দেওয়ার পরে, সেই মন্তব্যগুলো বিবেচনায় নিয়ে যেখানে যেখানে পরিবর্তন করা দরকার সেটাও আমরা করেছি। আর উদ্দেশ্য হচ্ছে 24টা। তো 24টা তো বিস্তারিত, আমি মনে হয় খুব সংক্ষেপে বলতে গেলে আমি 2 ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে যে মানুষের মানবিক গুণাবলীর সৃষ্টি, নৈতিক গুণাবলীর সৃষ্টি, তার দেশকে ভালোবাসা, গুরুজনকে সম্মান করা, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি। আরেকটা হচ্ছে দক্ষতা, কারণ দক্ষতা যদি না থাকে তাহলে তো কাজ করা যাবে না। আমার অনেক শিক্ষার সুপ্ত যে আমার প্রতিভাগুলো আছে সেটা বিকশিত হলো, কিন্তু সেটাকে কাজে রূপান্তরিত করতে হলে, কাজে পর্যবসিত করতে হলে আমার দরকার কিছু প্রশিক্ষণ। তো সেই জন্য এইখানে বলা হচ্ছে যে দক্ষতা সৃষ্টি করা হবে। তো উদ্দেশ্য মূলত হচ্ছে এই 2 ভাগেই ভাগ করা যায় আর কি। জাতীয় শিক্ষানীতি 2010-এ একটা পরিবর্তন আমরা দেখলাম, সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা হবে 8 বছর। আগে ক্লাস 5 পর্যন্ত ছিল, এখন ক্লাস 8 পর্যন্ত। এইটা কি কোন পর্যায়ে আছে? এটা আধুনিক শিক্ষা ব্যবস্থায় 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, এটা আমরা সকলের মেনে নিছি। এটা স্যার যেটা বললেন যে আমাদের যে অবকাঠামো আছে সেটা একদিনে হবে না, সংকলন, এটা আস্তে আস্তে হবে। এখন আমি যতটুকু জানি প্রতি উপজেলায় একটা করে স্কুল শুরু হয়ে গেছে। স্যার আমার একটু স্যার আপনার কাছে স্যার এটা জিজ্ঞাসা, তা আমাদের যে বিদ্যমান ক্লাস 8 পর্যন্ত শিক্ষকরা আছে ওদের কোনো অসুবিধা হবে কিনা চাকরির ক্ষেত্রে, বা ওরা কোথায় হবে, ডিপোর্ট হবে? না, এটা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে করা হবে। এবং একটা আমরা বলেছিলাম যে আস্তে আস্তে যারা রিটায়ার করে যাবে এরা তো চলে গেল, কিন্তু যারা তারপরেও থাকবে সেই জন্য সময় আমরা 8-9 বছর অনেকেই হয়তো রিটায়ার করে যাবে। নতুন যাদেরকে নেওয়া হবে তাদেরকে এই নতুন আঙ্গিক থেকে বিবেচনা করে নিতে হবে। এটা একটা সমস্যা কিছু লোকের থাকতে পারে, থাকলে যদি তারা চলে যেতে চান তাহলে তাদেরকে সেইভাবে ব্যবস্থা করে তাদের যে প্রাপ্য টাপ্য ইত্যাদি দিয়ে তাদেরকে যদি কম্পেনসেশন দেওয়ার থাকে দিয়ে যদি কিছু থেকে যান তাদেরকে বিদায় করতে জানো, হ্যাঁ ওই ধরনের একটা ব্যবস্থা করা যেতে পারে। আমি শুনেছি, যেটা আমি দেখিনি, প্রাথমিক মন্ত্রণালয়, গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় তারা একটি খসড়া তৈরি করেছেন আর কি, কিভাবে এটা বাস্তবায়ন করবেন। আপনার এই শিক্ষানীতিতে বিভিন্ন ধারার সমন্বয়ের কথা বলা হয়েছে। সরকারি প্রাথমিক স্কুল আছে, কিন্ডার গার্ডেন আছে, এই কমিউনিটি স্কুল আছে, এটা কিভাবে সমন্বয় করা একটু। আর 2 নম্বর হচ্ছে যে অনেক পশ্চাৎপদ শিশু, প্রতিবন্ধী আছে, আদিবাসী আছে, তাদেরকে কি সুযোগ সুবিধা এখানে দেওয়া হচ্ছে? একটা নাগরিক বৃত্তি তৈরি করার জন্য কতগুলো বিষয় আমরা বাধ্যতামূলক করে দিয়েছি। প্রাথমিকে 8ম শ্রেণী পর্যন্ত এগুলো পড়তে হবে, এবং মাধ্যমিকেও বাধ্যতামূলক করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে মাধ্যমে বাংলা, ইংরেজি, বাংলাদেশ স্টাডিজ, গণিত পড়তে হবে, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন পড়তে হবে, নৈতিক শিক্ষা পড়তে হবে, সবাইকে পড়তে হবে। এবং এই বইগুলো সে ইংলিশ মাধ্যমে হোক, সে কারিগরি পড়ুক, যে যেখানে পড়ুক, যে যাই পড়তে চায় পড়বে, কিন্তু এইগুলো তাকে পড়তে হবে, ওই বইগুলো পড়তে হবে। এর বাইরে পড়তে চাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু ওই বইগুলো তাকে পড়তে হবে। তো বইয়ের কথা আমরা একটু প্রাইভেটলি আগে যে আলাপ করেছিলাম যে বইয়ের মান নিয়ে, এটা তো প্রাথমিকভাবে শুরু হয়েছে। প্রথম দিকে কিছু ভুল ত্রুটিও কিছু আছে, কিন্তু আস্তে আস্তে এগুলোকে উন্নত করা হচ্ছে। বাধাই করাটা আরও শক্ত করতে হবে, কাগজগুলো একটু ভালো দিতে হবে। সেটা আমিও আশা করি যে সরকার সেদিকে নজর দেবে। বই দেওয়া হচ্ছে, এটা খুবই প্রশংসনীয় বিষয় যে 1 তারিখে
32-33 কোটি স্কুলে পৌঁছে দেওয়া হচ্ছে, এটা সাংঘাতিক ব্যাপার হচ্ছে। সাংঘাতিক বিষয়। এটা হয়তো শিক্ষানীতিরই একটা প্রতিফলন আমি মনে করবো। উৎসাহিত হয়ে সরকার করছে, মানুষ উৎসাহিত হচ্ছে। এবং বলা হয়েছে যে আদিবাসীদের বিশেষ ব্যবস্থা, যেহেতু এরা অনেক দূরে দূরে থাকে, একসঙ্গে স্কুল করা সম্ভব, সেখানে স্কুলে শিক্ষকের থাকার ব্যবস্থার কথা বলা হয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কারণ যেখানে যেখানে দরকার, এই পিছিয়ে পড়া বিষয়টা আপনাদের নজর এড়িয়ে যায় না আর কি। পিছিয়ে যারা স্কুল আছে না, সেগুলোকে বেশি করে সহায়তা দিয়ে সমতা করার প্রচেষ্টা করার কথা বলা হচ্ছে। স্যার, এই বিষয়ে স্যার আমরা আগামী পর্বে আরও আলোচনা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই স্টুডিওতে এসে আমাদের এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য। শুধু দর্শক মণ্ডলী, স্বাধীনতার পর এই প্রথম আমরা একটি শিক্ষানীতি পেয়েছি যেখানে প্রতিফলিত হয়েছে জনগণের প্রত্যাশা, স্বাধীনতার চেতনা এবং আমাদের সংবিধানের মূল দিক নির্দেশনা। সকল বৈষম্যের অবসান ঘটিয়ে সকলের জন্য শিক্ষার অধিকার ও সুযোগ নিশ্চিত করার ভিত্তি হিসেবে কাজ করছে জাতীয় শিক্ষানীতি 2010। এই অসামান্য দলিল প্রণয়নে যে কমিটি কাজ করেছে, সে শিক্ষানীতি প্রণয়ন কমিটির সকল সদস্য, বিশেষ করে এই কমিটির চেয়ারম্যান, আমাদের আজকের প্রধান আলোচক, সকলের শ্রদ্ধেয় ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদকে আমাদের বিনম্র শ্রদ্ধা। আগামী পর্বটিও আমাদের শিক্ষানীতি 2010 সম্পর্কে আলোচনা রেখেছি। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সকলকে।